আর এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের প্রস্তাবিত বাজেট এবং অর্থনৈতিক অগ্রগতি বিনিয়োগ এই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো এবং এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে সংযুক্ত আছেন পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার এ এম আসিম। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব মাসুম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জনাব মাসুম, যেটি দিয়ে শুরু করতে চাই, আমরা জানি যে বাজেট পেশ হয়েছে এবং বাজেটের অ্যালোকেশন নিয়ে বা চ্যালেঞ্জ নিয়ে, ঘাটতি অর্থের নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে। প্রথমে একটু ওভারঅল বাজেট এই সংক্রান্ত একটু মতামত আপনার কাছ থেকে জানতে চাইবো। হ্যালো জনাব মাসুম, আপনারা শুনতে পাচ্ছেন? যে প্রথমে একটু বাজেট সম্পর্কে আপনার মতামত জানতে চাইবো। বাজেট সম্পর্কে আপনি একটু মতামত জানতে। ধন্যবাদ। আসলে 6 লাখ টাকার উপরে যে বাজেট, এটা আমি খুব ভালোভাবেই বলবো যে এটা একটি অত্যন্ত যুগান্তকারী বাস্তবিক বাজেট হিসেবেই দেওয়া হয়েছে। বাট এখানে কিছু কিছু জিনিস বলতে হয় যে উল্লেখ করেছে অনেক পজিটিভ ভাবে। যেমন আমাদের ধরেন ট্যাক্সের যে কিছু রিফর্ম এনেছে, আপনার লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির অ্যারাউন্ড 2.5% করে আপনার ট্যাক্স রিডিউস করেছে। প্লাস এখানে যেটা আপনি দেখেন যে 1% সিঙ্গেল কোম্পানি, সেখানেও প্রায় আপনার আমাদের 25% করেছে ট্যাক্সের। তো ট্যাক্সের একটা ভালো রিফর্ম এসেছে। বাট এখানে যেটা দেখতে হবে যে অন্যান্য যেই দিকগুলি, যেমন অনেকেই বলা হচ্ছে যে আমাদের প্রায় নতুন গরিব হয়েছে যারা আপনার 2.5 crore অ্যারাউন্ড, সেটা আইডেন্টিফাই করা বা অ্যাড্রেস করা হয়নি। প্লাস আপনি যদি হেলথ এবং এডুকেশন এবং সোশ্যাল সেফটি, যেটা বোধহয় অ্যালোকেশনটা আরো বেশি হওয়া উচিত ছিল, সেটারও বোধহয় এখানে অ্যাড্রেস সেভাবে হয়নি। এবং যারা নিউ এমপ্লয়েড মানে আনএমপ্লয়েড হয়েছে, তাদেরকেও যে একটা অ্যাড্রেস করা, সেটাও সেভাবে এই বাজেটে হয়নি। বাট ওভারঅল আপনি যদি বাজেট দেখেন, তাহলে আমি বলবো যে এখানে অর্থমন্ত্রীর তেমন একটা আসলে কিছু করারও থাকে না, কারণ 80-85% যেমন আগের যে ধারাবাহিকতা, সেটাই কিন্তু তাকে মেনটেন করতে হয়। যেমন এখানে গভর্নমেন্ট এমপ্লয়িজদের যে স্যালারি এবং যে ইন্টারেস্ট পেমেন্ট, এটা কিন্তু আগেরটাই মেনটেন, অনলি 20-15% মতো যেটা তার ডিসক্রিশনারি অ্যাপ্লাই করতে পারে। এখন আমাদের যেটা দেখতে হবে যে ডিফিসিট বাজেট, সেটা প্রায় 214 crore মতো। তাহলে এটা একটা অনেক বেশি একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটাকে এখন কোন সেক্টর থেকে বা কিভাবে বড় করব। আপনি যদি দেখেন যে ফরেন সেক্টর থেকে নিচ্ছে প্রায় অ্যারাউন্ড 97,000 crore টাকা। বাট বড় যেটা এফেক্ট হবে সেটা হলো যে ব্যাংকিং সেক্টরে প্রায় অ্যারাউন্ড আমাদের 76,000 crore টাকা। এটা গত বছরে যেমন আমাদের টার্গেট ছিল এখান থেকে 84,000 crore টাকা, বাট সেভাবে কিন্তু ব্যাংকিং সেক্টর থেকে সেই অ্যামাউন্টটা নেওয়া হয়নি। বাট তার আগের বছর আপনি যদি দেখেন প্রায় অ্যারাউন্ড 82,000 crore টাকা। কিন্তু গত বছরে তেমন না নেওয়ার কারণেই কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরে একটা ভালো লিকুইডিটি ছিল, যেই লিকুইডিটিটা এখন আমরা দেখছি যে এখনো পর্যন্ত প্রায় 2 লাখ কোটি টাকা ব্যাংকিং সেক্টরে আছে। তাহলে এই যদি ব্যাংকিং সেক্টরের জিনিসটা যদি আপনি 2 লাখ কোটি টাকার যে অ্যামাউন্টটা আছে, সেটা কিন্তু আমাদের যে ব্যাংকিং সেক্টরে এখন যে অবস্থাটা আছে, লিকুইডিটির পুরো ক্রাঞ্চ নেই। কিন্তু এই লিকুইডিটি ক্রাঞ্চটা ইন এনি কেস যদি এখান থেকে বেশি পরিমাণের বড়োইং হয়, তাহলে কিন্তু এটা বেড়ে যাবে। সেই জন্য এখান থেকে এই ব্যাংকিং সেক্টর থেকে বড়োইংটা আমাদের কমাতে হবে। এবং এট দি সেম টাইম আপনি দেখেছেন যে আমাদের সেভিং সার্টিফিকেট থেকেও প্রায় অ্যারাউন্ড টার্গেট ধরা হয়েছে 32,000 crore টাকা, যেটা গত বছর ছিল 20,000 crore টাকা। এখান থেকে কিন্তু অ্যারাউন্ড 34 এবং 35,000 টাকা অ্যারাউন্ড কিন্তু এই সেভিং সার্টিফিকেট থেকে নেওয়া হয়েছে। তাহলে এখন ব্যাংকিং সেক্টরে যে লিকুইডিটি ক্রাঞ্চ, যেটা আমরা দেখছি না যে আমাদের সারপ্লাস আছে, কিন্তু আপনি যদি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ বা প্রাইভেট ইনভেস্টমেন্ট দেখেন, তাহলে কিন্তু সেই জায়গায় কিন্তু উল্লেখযোগ্য কোনো আমরা ইমপ্রুভমেন্ট দেখছি না। প্রায় লেস দেন 9% এর অবস্থাতেই এখনো ক্রেডিট গ্রোথ আছে প্রাইভেট সেক্টরে। এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ যেটা 23% আগে ছিল, এখন কিন্তু এটা স্ট্যাগনেন্ট প্রায় 12% এর অ্যারাউন্ড আছে। তো সেই জায়গাটা যে প্রাইভেট ইনভেস্টমেন্টটাকে কিভাবে বাড়ানো যায়,
সেই জায়গাটা কিন্তু নজর দিতে হবে। বাট আমরা যদি গ্লোবাল পার্সপেক্টিভে দেখি তাহলে কিন্তু যেমন ওয়ার্ল্ড ব্যাংক থেকে আপনি দেখেন যে যেটা প্রেডিক্ট করা হচ্ছে যে ওয়ার্ল্ড ইকোনমি জিডিপি কিন্তু গ্রোথ এবার দেখা যাচ্ছে 5.6% ধরছে, এবং আদার কান্ট্রি যেমন সাউথ এশিয়ান কান্ট্রি এখানেও কিন্তু 6.8% গ্রোথ দেখাচ্ছে, আমেরিকাতে 6.8, চায়নাতে 8.5%। তাহলে এই যে গ্রোথ হচ্ছে, যেহেতু আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, তাহলে কিন্তু আমাদের কিন্তু এক্সপোর্ট বাড়বে। যেমন অলরেডি কিন্তু $35 বিলিয়ন কিন্তু আমাদের এক্সপোর্ট, এবং আপনি যদি ম্যাক্রো ইকোনমিকের যে প্যারামিটার সেটা যদি দেখেন যে আমাদের ফরেন রিজার্ভ অ্যারাউন্ড $45 বিলিয়ন, আমাদের যদি রেমিটেন্স অ্যারাউন্ড $23 বিলিয়ন, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা এবারই এপ্রিলে এসে $47 মিলিয়ন মতো যেটা আমাদের ডেফিসিট হয়েছে, বাট মার্চ কিন্তু এটা সারপ্লাস ছিল। তার মানে হলো ইম্পোর্ট আমাদের 13% মতো বেড়েছে, যার কারণে এই এটা দেখা যাচ্ছে। তার ফলে এইটা এই যে বাজেট যে এক্সপেন্ডিচার, এটা কিন্তু একটা সহায়ক ভূমিকা পালন করছে, বিকজ যেহেতু আমাদের ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর গুলি অনেক ভালো পারফর্ম করছে, এবং যার ফলে আমাদের মাননীয় অর্থমন্ত্রী কিন্তু তার এই যে এক্সপেন্ডিচারের যে সেটা কিন্তু ওয়েল স্ট্রাকচার করতে সুবিধা হয়েছে। জনাব মাসুম, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, তারপর আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবার স্বাগত 21শে বিজনেসে। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম প্রস্তাবিত বাজেট, অর্থনীতি, নানা দিক নিয়ে। আবারও সেই আলোচনায় যুক্ত হচ্ছি। মাসুম, আমরা বিরতির আগে আলোচনা করেছি বাজেটের আপনার মতামতটি। এবারে একটু আসতে চাইব যে বাজেটের অর্থায়ন নিয়ে নানা আলোচনা রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে। সেই সাথে সাথে আমরা জানি যে ব্যাংকিং সেক্টর উপর একটা চাপ আসবে, সে আলোচনা হচ্ছে। তার সাথে সাথে অপদেশিত অর্থের ব্যবহার, অর্থ পাচার রোধ, নতুন আইন, এই জায়গাগুলো নিয়ে অনেক বিষয়ে মতামত রয়েছে। এই জায়গাগুলো একটু যদি বলেন। আসলে ধরেন রিসেন্টলি আমরা যেটা দেখেছি যে পার্লামেন্টে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী বলেছে যে অর্থ পাচার করতে হলে প্রয়োজন যদি হয় তাহলে 15 লস, মানে 15টা আইন করা হচ্ছে নতুন এটার ব্যাপারে, এবং এই নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা হচ্ছে। এখানে যেটা হচ্ছে যে আমাদের যে মানি লন্ডারিং অ্যাক্ট 2012, সেখানে কিন্তু স্পেসিফিকলি আমাদের সেকশন 4, যেটা কিন্তু অনেক স্ট্রং এবং হার্ড, যেমন আপনাকে 12 বছরের সাজার ব্যাপার কিন্তু বলা আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে অর্থ পাচার যারা করছে, এই অর্থ পাচার করার পরে এই অর্থটা কিভাবে আনা হবে সেইটা নিয়ে কিন্তু একটা আর্গুমেন্ট চলছে। যেমন ধরেন যখনই কোনো ধরনের অর্থ পাচার ইস্যু আসে, সেটা কিন্তু আমাদের যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এরা কিন্তু তদন্ত করে প্রথমে দেখে ইনিশিয়াল স্টেজে, এবং যদি তারা মনে করে যে হ্যাঁ অর্থ পাচার হয়েছে, তখন এটা দুদককে তথ্যগুলি দেওয়া হয়, এবং দুদক কিন্তু সেটা আমাদের যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স 2012 অ্যাক্ট, এবং আপনার যে আমাদের 2013 এর রুলস, সেই অনুযায়ী আপনার মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠায় সেই কনসার্ন কান্ট্রিতে, এবং সেই কনসার্ন কান্ট্রি কিন্তু এই রিলেটেড যত ইনফরমেশন আছে তখন সেই ইনফরমেশন যদি দুদককে দেয়, এবং সেইটা অনুযায়ী দুদক মামলা করবে। মামলা করার পরে যদি এটা প্রমাণিত হয় এবং জাজমেন্ট হয়, অনলি দেন ওই দেশে পাঠালে, এবং ওই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স 2012 আইন অনুযায়ী তখন তারা আমাদেরকে সেই টাকাটা রিটার্ন পাঠানো। এবং এটা কিন্তু খুব ডিফিকাল্ট সিচুয়েশন, আনলেস আপনাকে সেইভাবে কনভিকশন যদি না হয়, এবং সেটা প্রমাণ করতে হবে। বাট আমরা দেখেছি আমাদের প্রিভিয়াস কিছু কেসেস, যেমন আপনার সিঙ্গাপুর, হংকং এবং ইউকে নেটওয়েস্ট ব্যাংক মতো জায়গায় অনেক অর্থ যেমন ফ্রিজিং করা হয়েছে এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের আইনের মাধ্যমে। তাহলে এই যে অর্থ পাচারটাকে রোধ করতে হলে এখন অর্থমন্ত্রী যেটা বলছে সেটা হলো যে রুটে হাত দিতে হবে। তাহলে রুটে যদি হাত দিতে হয় তাহলে সেটা হবে যে আমাদের যে ব্যাংকিং সেক্টর মেইনলি, এখানে কিন্তু ওভার ইনভয়েস এবং আন্ডার ইনভয়েসের মাধ্যমে এই টাকাটা পাচার হয়। তাহলে সেইটাকে যদি আপনি স্টপ করতে হয়, তাহলে আপনাকে যে আমাদের অন্যান্য যে আইন আছে, ফর এক্সাম্পল ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991, এটাকে অ্যামেন্ড করে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 2020 করছে, এবং সেখানে আপনার অনেক ধরনের ক্লজেস আনছে। যেমন আপনি বলেছেন যে এনপিএল এর কথা,
সেই এনপিএল এও এখানে যে উইলফুল ডিফল্টারের সেই ডেফিনেশনও কিন্তু এই আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট নতুন যেটা অ্যামেন্ড হচ্ছে সেখানে দিচ্ছে। প্লাস আপনার আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993 সেটাও অ্যামেন্ড করছে, আমাদের যে কোম্পানি অ্যাক্ট 1994 সেটাও অ্যামেন্ড করছে। এরকম অনেকগুলি আইন যেটা এই টোটাল ইকোসিস্টেমটাকে সাপোর্ট করার জন্য এই আইনগুলি অ্যামেন্ড করা, যেটা অর্থমন্ত্রী ইয়েতে পার্লামেন্টে বলেছেন। তো এই আইনগুলি যদি আপ টু ডেট এবং মডার্ন ডেভেলপড কান্ট্রির যদি ইকুইভ্যালেন্ট বা ইকুয়াল যে ওই রকম যদি হয়, তাহলে অনেকভাবেই অর্থ পাচারটা বন্ধ করা যাবে। এবং সেই জন্য আমরা দেখেছি যে রিসেন্ট যে হাইকোর্টও একটা আপনি ফেব্রুয়ারির দিকে কিন্তু হাইকোর্টও কিন্তু একটা রুল দিয়েছিল যে যাদের এই অর্থ পাচারের সাথে যারা জড়িত তাদের নাম, অ্যাড্রেস এবং কোয়ান্টিটি যে পরিমাণ টাকা তারা পাচার করেছে সেটার বিস্তারিত জানার জন্য দুদক এবং আপনার এনবিআর, বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ এবং ফরেন মিনিস্ট্রিকে বলা হয়েছিল, এবং সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো আপডেট দেখতে পাইনি। তো এই জায়গাটাকে যদি আপনাকে অর্থ পাচার বন্ধ করতে হয়, খুবই স্ট্রিক্ট এবং খুবই স্ট্রংলি এটাকে দেখতে হবে। আর যদি আপনি এনপিএল যেটা বলছিলেন যে কিভাবে এনপিএলটাকে রোধ করা যায়, আমাদের যদি লাস্ট ডিসেম্বর পর্যন্ত যে ডেটা ছিল গভর্নমেন্টের, সেটা কিন্তু আমরা দেখেছিলাম এনপিএল কমেছিল, অ্যারাউন্ড 7.66 আসছিল। কিন্তু আবার এখন আমরা যে লাস্ট মার্চের যে ডেটা, সেই ডেটাতে বলছে আপনার কিন্তু এনপিএল বেড়েছে প্রায় অ্যারাউন্ড 8.2%, যেটা টাকার অ্যামাউন্টে আসে 94,000 crore টাকা। সেটা কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ডেটা। বাট আমরা যদি এই বিফোর প্যান্ডেমিকে দেখি যে আমাদের এনপিএল কি অবস্থা ছিল, তখন কিন্তু আইএমএফ এর ডেটা অনুযায়ী কিন্তু অ্যারাউন্ড 23% আমাদের নন পারফর্মিং লোন ছিল। এবং যদিও এই যে আমাদের যে স্টিমুলাস প্যাকেজের যে ডিস্ট্রিবিউশনটা থ্রু দি ব্যাংকিং চ্যানেল হওয়ার কারণে অনেক ব্যাংকই কিন্তু তাদের একটা মোটামুটি দেখা গিয়েছে যে ক্রাইসিস মোমেন্টে বা ক্রাইসিস অবস্থায় থাকার কথা সেই অবস্থাটা ছিল না, বা অনেক ব্যাংকই কিন্তু এখন তাদের যে প্রভিশন মেনটেন করা সেই প্রভিশনও কিন্তু মেনটেন করতে পারছে না। বাট অন দি আদার হ্যান্ড এই স্টিমুলাস প্যাকেজের ডিস্ট্রিবিউশনের যে চার্জেস তারা এখান থেকে পেয়েছে, সেখানেও কিন্তু একটা মোটামুটি ব্যাংকগুলিতে একটা ভালো লাভের অবস্থান আমরা দেখতে পেরেছি। তাহলে এখন আপনাকে যদি এনপিএল কমাতে হয়, তাহলে এনপিএল কমাতে হলে আমাদের সেই যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 যেটা অ্যামেন্ড করছে, সেখানে কিন্তু কিছু নতুন ক্লজেস যেটা হওয়া উচিত আমার মনে হয় সেটা কিন্তু আমি দেখতে পাইনি। যেমন ডিফল্ট ডেফিনেশনটা যেমন আমাদের 5 গতে আছে, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। প্লাস একই ফ্যামিলি থেকে যে 4 জন মেম্বার পরিচালক হতে পারবে, সেটাও কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি না। প্লাস একই পার্সন 3 টাইমস আপনার যে পরিচালক হতে পারবে, সেটাও কিন্তু আমাদের যেমন 15 ক এবং 15(10) যেটা আগের আইনে আছে সেটাই কিন্তু রেখে যাচ্ছে। এখানেও কিন্তু সেই ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি না। বাট আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে উইলফুল ডিফল্টারের ব্যাপারে ভেরি হার্শ, এবং সেই উইলফুল ডিফল্টারদেরকে যেমন ধরেন আমাদের যে ইন্ডিয়ান আইন আছে কোম্পানি অ্যাক্ট 2013 সেকশন 447 এবং 448 যেমন হার্শ, প্রায় 6 মান্থ টু 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট, এবং তাদের এগেইনস্টে পেনাল কোডে যেমন ক্রিমিনাল প্রসিকিউশন করে, এখন এই আইনেও কিন্তু তাদের এগেইনস্টে ক্রিমিনাল প্রসিকিউশন করা। এবং এই আইনে যেটা রাখছে যে তারা কিন্তু তাদের কোনো ধরনের রেজিস্ট্রেশন করতে পারবে না যদি সে ডিফল্টার হয়। যেমন আপনার যে কোনো ল্যান্ড বা যে কোনো গাড়ি বা যে কোনো কোম্পানি তার নামে রেজিস্ট্রেশন করতে পারবে না, এবং আপনি কোনো গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন বা কোনো সোশ্যাল অ্যাসোসিয়েশনের কিন্তু সে মেম্বার হতে পারবে না, সেখানেও কিন্তু একটা বার আছে। এবং ওভারঅল যদি আপনি দেখেন যারা উইলফুল ডিফল্টার হবে, এই আইনে কিন্তু অনেক ধরনের তাদের জন্য রেস্ট্রিকশন আনছে। বাট এখানে আমার কাছে মনে হয় যে পানিশমেন্টটা কিন্তু আরেকটু হার্শ করা যেতে পারে, যেটা ইন্ডিয়ান আইনে আমরা দেখছি প্রায় 10 ইয়ার্স পর্যন্ত। এখানেও কিন্তু 10 ইয়ার্স না হলে 5 ইয়ার্স, যেমন আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 আপনি সেকশন 24 যেমন 5 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট, বা আমাদের যদি অন্যান্য কিছু ফাইন্যান্সিয়াল আইন আছে যেখানে কিন্তু আপনার পানিশমেন্টটা প্রায় 5 ইয়ার্স পর্যন্ত। আমার মনে হয় এখানে সিভিল পানিশমেন্টটা আরেকটু বাড়িয়ে দিতে পারে, 5 to 10 ইয়ার্স করতে পারে।
আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। অবশ্যই আমরা প্রত্যাশা করব নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে সকলের সমন্বয় করে এবং এই জায়গাগুলো দৃষ্টি দিলে আমাদের অর্থনীতি আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের প্রস্তাবিত বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ব্যারিস্টার এ মাসুমের সঙ্গে। এবার নিচে আরো একটি বিরতি, বেলা 2:30 আবার ফিরবে 21 বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ভাই লকেটটা সেন্টারে আছে, লকেটটা থ্যাংক ইউ ভাইয়া।